বলেছি না, গলা নামিয়ে কথা বলবে। আমি চাই এবার যে আসল অপরাধী তুমি তাকে শাস্তিটা দাও, মানে নিজেকে। শাওন, আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছো। আঙুল আর গলা দুটোই নাবিয়ে কথা বলো পিসিমণি। তোমার গলাবাজি বা ভয় দেখানো এগুলো না আর আমাকে এফেক্ট করে না, কারণ আমি এখন পরিষ্কার দিনের আলোর মতো দেখতে পাচ্ছি তোমার সব চক্রান্ত। এখন যেমন যেমন এখন তুমি নিজের পুরো দোষটা মন্দারের ঘাড়ে চাপাতে চাইছো। বলছো মন্দার নাকি এই রুটিনটা আমার ঘর থেকে নিয়ে চেঞ্জ করে দিয়েছিল, অথচ মন্দার তো এই সময় বিদেশ থেকে এই বাড়িতে ফেরেইনি। আমি তোমাকে তখন থেকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি তো কিছু শুনতে রাজি নাও, আমাকে চটটা কষিয়ে দিলে। এটা পিসিমণির অভ্যেস মন্দার, উনি নিজের পিঠ বাঁচাতে নির্দ্বিধায় যে কাউকে বলি দিতে পারেন। পরীক্ষা দিতে এসছো অথচ জানো না আজকে কি পরীক্ষা? তোমার মতো তো ছাত্রী আজ কলেজ ধন্য হয়ে গেছে। তুমি না শিক্ষামন্ত্রীর মেয়ে, এতটা রেসপন্সিবল কি করে হতে পারো? আমি জানি পিসিমণি, তোমার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি পাস করি বা ফেল করি, বাঁচি বা মরি, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি তো নিজেই বলো তুমি নাকি বাবাকে নিয়ে কনসার্ন। তাহলে এটা কেন বুঝলে না যে আমি ফেল করলে বাবার অপমান হবে, বাবার দিকে আঙুল উঠবে? এই সামান্য ব্যাপারটা না বোঝার মতো নির্বোধ তো তুমি নও। তাহলে কেন আমাকে ফেল করাতে এই প্ল্যানটা করলে? কি উদ্দেশ্য ছিল তোমার বলো? শাওন, হোয়াট রাবিশ! কি যাতা বলছো তুমি? ভুলে যাও না কার সাথে কথা বলছো। আর তুমিও ভুলে যেও না, সেই মানুষটাই একটু আগে পুরো দোষটা তোমার ওপর দিয়ে দিচ্ছিল। তোমার গালে চড়ও মারলো যেটা তোমার প্রাপ্য ছিল না। এই চটটা যবে তুমি নিজেকে মারতে পারবে সেদিন বুঝবে আসল অন্যায়ের শাস্তি পাওয়া কাকে বলে। শাওন, বলেছি না, গলা নামিয়ে কথা বলবে। আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পেলাম না পিসিমণি। তোমার মধ্যে এক বিন্দুও সৎ সাহস থেকে থাকলে বলো, বলো কেন আমাকে ফেল করানোর চেষ্টা করেছিলে? বলো আসল উদ্দেশ্য কি ছিল তোমার, যাতে বাবার নামে সবাই ছি ছি করে, বাবার ইমেজ ডাউন হয় সবার সামনে। শিক্ষামন্ত্রীর মেয়ে ফেল করেছে বলে সবাই বাবার দিকে আঙুল তোলে। কিন্তু কেন চাইলে এটা তুমি? আমাকে সহ্য করতে পারো না বুঝলাম, কিন্তু বাবার সঙ্গে কিসের এত শত্রুতা তোমার? শাট আপ! যদি আর একটাও এভাবে আমার সঙ্গে কথা তুমি বলেছো, তাহলে দেখলে তো ম্যাডিকে কিরকম চড়টা মারলাম, তার 10 গুণ বেশি জোরে তোমার গালে কষিয়ে একটা চড় মারবো আমি। পারবে না। তোমার সামনে আমার অপমানিত হওয়ার, মার খাওয়ার, ধমক খাওয়ার দিন এবার শেষ। ধীরে ধীরে সময় আরো পরিবর্তন হবে। বাবার চোখে তুমি যে পট্টিটা পরিয়ে রেখেছো সেটা খুলে যাবে। যেদিন আমি তোমার এই ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে খুলে দিতে পারবো, সেই দিন আসতে আর খুব বেশি দেরি নেই। আমার চ্যালেঞ্জ রইল। অসম্ভব! আমি শুভর বাড়িতে যেতে পারবো না রাজীব। তুমি এই কথাটাই বা আমাকে কি করে বলতে এসেছো? হ্যাঁ, না না, তুমি জানো না সারাদিনে আমার কত রকমের কাজ থাকে, কত দায়িত্ব থাকে। তুমি বলছো সেই সব কিছু ছেড়ে আমি এখন বীরুর পিয়ের বাড়িতে যাব, ফ্যামিলি শুদ্ধ ওদের ইনভাইট করার জন্য, এটা বলছো তুমি? না না বৌদি, আমি কিন্তু তোমাকে যেতে বলছি না। আসলে বৌদি, তুমি তো জানো দাদা এই রুদ্রপুর যাওয়ার বিষয়টা নিয়ে কতখানি সিরিয়াস। চিঠিতে পরিষ্কারভাবে লেখা আছে যে প্রদীপবাবু যেন ওনার গোটা পরিবার নিয়ে রুদ্রপুর যান। এই কারণেই দাদা চাইছে যে তুমি যেন নিজে ওদের বাড়িতে গিয়ে ওনাদেরকে বলো আর কি। ঠিক আছে, তুমি যখন যেতে রাজি নও তখন আমি দাদাকে কে বলছি যে তুমি যাবে না বলেছো। আমার শ্বশুর মশাই অমিতেশ ব্যানার্জি না থাকলে আমার তো কোনো পলিটিক্যাল কেরিয়ারই থাকতো না, পলিটিক্যাল কেরিয়ার তৈরি হতো না। তাই কখনো যদি এমন পরিস্থিতি আসে কাজের চাপে আমি তার মর্যাদা ক্ষুণ্ণ করছি, আমি তাহলে সঙ্গে সঙ্গেই আমার মন্ত্রিত্ব থেকে রেজিগনেশন দিয়ে দেব। দাঁড়াও। আরে বীরুটা, আমি না গেলে যে ওর মনটাই ভেঙে যাবে, খুব কষ্ট পাবে। তা না রাজীব,
তুমি ওকে গিয়ে বলে দাও যে আমি যাব। হুম? কাল সকালে তাহলে তুমি রেডি হয়ে থাকো বৌদি। হ্যাঁ। যত আমি রুদ্রপুর যাওয়াটা আটকানোর চেষ্টা করছি, ততই সবাই দেখছি ওখানে যাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ও মাই গড, আমি ভাবতে পারছি না ওই শুভদের ওই লো স্ট্যান্ডার্ড নোংরা ঘিনঘিনে বাড়িতে আমাকে যেতে হবে ওদের ইনভাইট করার জন্য। উফ। ভালো মা, ভালো মা, সকালবেলা তুমি আমার সঙ্গে যেটা করলে তারপর তোমার মনে হয় না এতক্ষণে একবার হলেও তোমার আমাকে সরি বলা উচিত? শাট আপ! তোমার জন্য আমার জীবনটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছে, আর তুমি আমার মুখে সরি শুনতে এসেছো। তুমি আমার জীবনে গ্রহণের মতো রেখে গেছো। এর মানেটা কি ভালো মা? তুমি তোমার সমস্ত ব্যর্থতার দায় আমার ঘাড়ে কেন চাপাচ্ছ? আমি করলামটা কি? হ্যাঁ, আমি করলামটা কি? আর তোমার কি মনে হয় আমি বাড়ির থেকে বেরিয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো? ওকে, ফাইন 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 ফাইন, আমি বাড়ির থেকে বেরিয়ে যাব। আমি চলে যাচ্ছি, বাই 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 বাই, চলে যাচ্ছি। ভালো মা, আমি শুধু চাই শাওন শাস্তি পাক। তুমি কি আমার অবস্থাটা বুঝতে পারছো না ম্যাডি? আমি যে কিভাবে কোন দিক দিয়ে এগোবো আমি নিজেই বুঝতে পারছি না। শাওনের বাড়াবাড়ি তুমি নিজের চোখে দেখছো তো, দিন দিন বেড়ে চলেছে। এই সব কিছুর পর এখন যদি সাপ্লিমেন্টারি পরীক্ষায় ও পাশ করে, ব্যাস, তাহলে তো একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, তাই না? সেই জন্য এমন কিছু একটা করতেই হবে আমাদের, যাতে শাওন পরীক্ষায় পাশ না করে। আর শুধু তাই না, ও যে পরীক্ষায় ফেল করেছে, খবরের কাগজে বড় বড় করে সেটা ছাপাতে হবে। একমাত্র তাহলেই সবার রুদ্রপুর যাওয়াটা আমরা আটকাতে পারবো, তাই তো? রাইট। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, কি হয়েছে? শোনো বৌমা, আজকে তুমি আমার বাবা সোনাকে বাড়ির বাইরে একটা পাও রাখতে দেবে না। মানে আমি বললে আপনার ছেলে শুনবে নাকি? শুনতে হবে। তুমি না বউ, হ্যাঁ, স্বামীকে একটু আঁচলে বেঁধে রাখতে পারবে না? শোনো, বাড়ির বাইরে পা রাখলে কিন্তু আবারও সব ছাইপাশ গিলে বাড়ি ফিরবে, তারপর অশান্তি করবে। আমার বাবা সোনাটা এমন ছিল না গো। এই বাড়িতে আসার পর থেকে যতটা যে বদ অভ্যেস হয়েছে ওর, আমারই পড়া কোপা। না মানে এ বাড়িতে বিয়ে দিয়ে না আমার বাবা সোনার কপালটা আমিই পুড়িয়ে দিলাম। যদি একটা ভালো শ্বশুর বাড়ি হতো, সেখানে শ্বশুর বাড়ির লোকজনের ভালোবাসায় আশীর্বাদে আমার বাবা সোনা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই দিন তো আমায় দেখতে হতো না। কি এমন খারাপ দিন দেখেছেন দিদি যে সকাল সকাল বিলাপ শুরু করেছেন? মা, বিলাপ কোথায় করছি রিতা? যদি নিজের পেটের ছেলের এমন দশা হতো তখন তুমি বুঝতে পারতে। তবে কি জানো তো, আমার বাবা শোনা না সত্যি খুব ভালো ছেলে। আমার মনে হয় কেউ ওকে উস্কাচ্ছে।